ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক সময় যেটাকে বলা হয়েছিল বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ, আজ সেই প্রকল্প ঘিরেই উঠেছে বড় বড় প্রশ্ন। প্রায় 1,14,000 কোটি টাকার বেশি ব্যয় নির্মিত এই মেগা প্রকল্প এখনও পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারেনি। এরই মধ্যে সামনে আসছে নানা উদ্বেগ, প্রযুক্তিগত বিলম্ব, ঋণ পরিশোধে বাড়তি চাপ এবং সম্ভাব্য উচ্চ উৎপাদন খরচ। সরকার বলছে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আগামী প্রজন্ম এর সুফল পাবে। কিন্তু সমালোচকরা বলছেন রূপপুর প্রকল্প এখন কস্টলি পাওয়ার এর নতুন প্রতীক। তাহলে প্রশ্ন হচ্ছে, রূপপুর প্রকল্প কি আমাদের জ্বালানি ভবিষ্যতের আশীর্বাদ নাকি দায়ে পরিণত হওয়া এক বিশাল ব্যয়বহুল স্বপ্ন? এসব নিয়ে আজকের টালিখাতার আলোচনার বিষয়, লোকসানি প্রকল্পে পরিণত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন পরমাণু শক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আছেন সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হেলেন মাশিয়াত প্রিয়তি। আমি একটু আজকে শুরু করতে চাই হেলেন মাশিয়াত প্রিয়তি, আপনাকে দিয়ে। প্রিয়তি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনি কতটুকু জানেন, যে প্রথমেই জানতে চাই রূপপুর প্রকল্পের বর্তমান যে অবস্থা রয়েছে সেই অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান যে অবস্থা ছিল, এই প্রকল্পটি যখন শুরু হয় তখন থেকে এটা একটা ধারাবাহিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। সেরকম একটা সময় যখন আমরা অনেক বেশি ওভার ক্যাপাসিটি বা অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন এরকম একটি প্রকল্প নিয়ে আসা এই যুক্তিতে যে এটি একটি সাশ্রয়ী মূল্যে আমাদেরকে বিদ্যুৎ দিতে পারবে, কম খরচে আমাদেরকে বিদ্যুৎ দিতে পারবে, এরকম একটা যুক্তিতে যখন এরকম একটা প্রকল্প শুরু হয়েছিল তখনই আমরা কিছুটা বলেছিলাম যে আসলে বাংলাদেশের কি প্রয়োজন আছে কিনা এ সময়ে এসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে একে একে আসলে আমাদের সময় বাড়ছে। শুরুতে যেটা প্রথম ইউনিট 2023 সালে আসার কথা ছিল এবং দ্বিতীয়টা 2024 সালে, আমরা এখন 25 সালের প্রায় শেষার্ধে এসেছি, কিন্তু এখনো প্রথম ইউনিটই চালু হয়নি। যেটা কিনা আশা করা হচ্ছে যে হয়তো 2026-এর মধ্যম সময় নাগাদ আমরা যেতে পারবো উৎপাদনে। কিন্তু আমি মনে করি যে সেটা আসলে যাওয়া সম্ভব হবে না, কারণ সিপিডি থেকে আমরা একটা হিসেব করে দেখেছি, যে পেসে বা যে অগ্রগতিতে এই প্রকল্পের কাজ আগাচ্ছে সেভাবে যদি আগাতে থাকে তাহলে আগামী অর্থ বছর অর্থাৎ 2026 অর্থ বছরের শেষ নাগাদ 83% কাজ সম্পন্ন হবে। অর্থাৎ আমরা যে আশা করছি যে 2026-এর শেষ অর্ধে হয়তো আমরা একদম 2টা ইউনিট নিয়ে ফুল ক্যাপাসিটিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, সেটা খুব যৌক্তিক বলে আমার কাছে মনে হচ্ছে না আমাদের হিসেব অনুযায়ী। যে এখানে আসলে দুটি বিষয় আপনি তুলে ধরেছেন, একটি হচ্ছে প্রয়োজনীয়তা নিয়ে আসলে কিন্তু সেই সময়টা একটি প্রশ্ন উঠেছিল এবং প্রকল্পের অগ্রগতি এখন যেটা আমরা দেখছি, আপনারা সিপিটি নিয়ে এটা নিয়ে বিভিন্ন সময় বিশ্লেষণ করেছেন। জনাব প্রিয়তি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই প্রকল্পের সম্ভাব্য উৎপাদন খরচ গড়ের চেয়ে অনেক বেশি হতে পারে, আপনারা এই বিশ্লেষণটি কিভাবে করেছেন? দেখেন, আমাদের একটা অর্থনীতি ভাষায় একটা কথা আছে যে টাইম ওভাররান, কস্ট ওভাররান। যত আসলে সময় বাড়বে আমার কিন্তু কস্ট সেভাবেই বাড়তে থাকবে। এবং শুধুমাত্র কস্টে বাড়ছে সেটা না, আমার যে রাজস্ব আসার কথা ছিল, আমার তো বিদ্যুৎ উৎপাদনের যে সেখান থেকে অর্থ আসবার কথা ছিল সেটাও কিন্তু আমার আসছে না। কিন্তু তার পাশাপাশি আমাদের যে অপারেশনাল কস্ট, যেটা কিনা বার্ষিক 10% আমাদের দিতে হয়, সেটা আমাদের দিয়ে যেতে লাগছে। তো সেটা মাথায় রেখে আমাদের কাছে মনে হয় যে প্রথমে যে ইনফ্যাক্ট যুক্তি ছিল যে 10 টাকার একটু বেশি, হয়তো 12-13 টাকায় আমরা বিদ্যুৎ পাবো, আমাদের কাছে এখন মনে হয় যে আসলে দিন শেষে সেটার খরচ আরো অনেক বেশি গিয়ে দাঁড়াবে। জি, এখানে আমাদের সহকর্মী করা এক প্রতিবেদনে একটি তথ্য উঠে এসেছে যে রাশিয়ার দেয়া প্রায় 11.5 বিলিয়ন ঋণের বিপরীতে রূপপুরে প্রতিদিন গুনতে হচ্ছে 10 কোটি টাকা সুদ এবং 2027 সাল থেকে এই ঋণের টাকাটি দিতে হবে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছিলাম যে লোকসানি প্রকল্পে পরিণত হচ্ছে কিনা, আপনি কি তাহলে মনে করছেন যে আসলে এটি একটি লস প্রজেক্ট? আসলে লস প্রজেক্টের চেয়েও বড় কথা যেটা, যে যদি এভাবে চলতে থাকে তাহলে আসলে হ্যাঁ, কিছুটা হয়তো আমাদের সেই ভাষায় সেই সুরেই কথা বলতে হবে। মূলত কয়েকটি কারণে। একটা হচ্ছে আমাদের যে ঋণ, সেটা তো আমাদের পরিশোধ করতে হবে। সেটা আমি 2 বছর বাড়িয়েও যদি করি, এখন মনে হয় আমাদের যে
টাইমলাইন আছে, সেটা হচ্ছে আমরা 2028 সাল থেকে সেটার রিপেমেন্ট পিরিয়ডটা শুরু হবে। এখন যে অবস্থায় যে অবস্থায় বিদ্যুৎ কেন্দ্রের কাজ আগাচ্ছে, আমরা হয়তো 26-এ না করতে পারলে 27-এ সেই বিদ্যুৎ ব্যবহার করা শুরু করব। অর্থাৎ আমাদের যে রাজস্ব সেটা আমরা আহরণ করতে পারবো না, এবং তাতে করে কি হবে, আমাদের লোন রিপেমেন্টের জন্য আমরা রুবেলে দেই বা চাইনিজ ইয়ানে দেই, যেভাবেই দেই না কেন, আমাদের একটা চাপ এসে পড়বে আমাদের রিজার্ভে। দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম, যে আমাদের উত্তর উত্তর কস্ট বাড়ছে, যেটার জন্য আমাদের ট্যারিফ এর উপরে ইম্প্যাক্ট করবে। আর তৃতীয়ত আসলে যে চুক্তি খন্ডিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো আমরা ফেজ আউট করে ফেলবো, এবং আমাদের যে বিশাল অঙ্কের অর্থ এই তেল আমদানিতে চাই, সেটা আমরা বাঁচাতে পারবো। হেন্স ওই অর্থ দিয়ে আমরা রিপেমেন্টটা ত্বরান্বিত করতে পারবো। কিন্তু আসলে সেদিকে খুব বেশি আগাচ্ছে না। আমাদের সেই এলএনজি এবং তেল আমদানির যে চাপ, সেটা রয়েই যাচ্ছে, আমাদের সেই আমদানি করতেই হচ্ছে। তার পাশাপাশি আমরা এই বিদ্যুৎ কেন্দ্র শেষ না হওয়ার বা এখন অপারেশনে না যাওয়ার যে আর্থিক দায়, সেটাও আমরা আসলে বহন করে যাচ্ছি। তো এরকম ভাবে চলতে থাকলে আসলে আমরা যে ধরনের আর্থিক সুফল এই বিদ্যুৎ খাতে আশা করেছিলাম, সেই দিকে হয়তো আমরা খুব বেশি ত্বরান্বিত হব না, বর্তমানে যে পরিস্থিতি আছে সেটার উপরে ভিত্তি করে। যে এখানে একটি বিষয় এখানে এসেছে যে অর্থনৈতিকভাবে আর্থিক খরচ, যেটা খরচ তো বাড়ছেই, সেই সাথে সাথে দেশে এখন বিদ্যুতের যে উদ্বৃত্ত রয়েছে, এখন এরকম একটি পরিস্থিতিতে ব্যয়বহুল এরকম একটি প্রকল্প চালু রাখার অর্থনৈতিক যৌক্তি কতটুকু, এই বিষয়টি নিয়েও আমরা আসবো জনপ্রিয়তি, কিন্তু তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতার সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় লোকসানি প্রকল্পে পরিণত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন পরমাণু শক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আছেন সিপিডি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হেলেন মাশিয়াত প্রিয়তি। এ পর্যায়ে আমি একটু যেতে চাই জনাব শফিক আপনার কাছে, আপনি একটু বলবেন আমাদেরকে যে এই যে রূপপুর প্রকল্প বর্তমানে এটি এখন যে অবস্থাতে আছে, সেই অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ এখানে যদি আমরা একটু বলি যে শিডিউল অনুযায়ী এর মধ্যে কিন্তু 32 মাস উৎপাদন পিছিয়েছে, এবং এই গতিতে যদি চলতে থাকে তাহলে আর কত সময় লাগবে আমাদের উৎপাদনে আসতে? আসলে আমি আমার সহ উপস্থাপক আলোচকের কথা শুনতে পাচ্ছিলাম, তো ওনারা যেভাবে বিশ্লেষণ করেছেন আমার একটু ভিন্ন মত রয়েছে। কারণ আমরা আন্তর্জাতিকভাবে যদি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলো আমরা বিশ্লেষণ করি নির্মাণ সময়সীমা নিয়ে, কোনো প্রকল্পই কিন্তু আসলে নির্দিষ্ট সময় উৎপাদনে যেতে পারে না। এবং আপনার ইভেন যারা পারমাণবিক উন্নত দেশ, যদি আমরা মনে করি জাপানের কথা বলি, অথবা আপনার যুক্তরাষ্ট্রের কথা বলি, অথবা ফ্রান্সের কথা বলি, ব্রিটেনের কথা বলি, সব দেশেই কিন্তু কম বেশি টাইমলাইন থেকে ডিলে হয়। তো বাংলাদেশে কিন্তু 2022 সালে হওয়ার কথা ছিল, এখন প্রায় 2025 সালের ডিসেম্বরের দিকে যে কথা শুনতে পাচ্ছি, প্রায় এখানে 3 বছরের মতো পিছিয়েছে। নর্মালি এই ধরনের প্রথম নবাগত দেশ হিসাবে এই ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ক্ষেত্রে যে 22 থেকে যদি 2025 কথা চিন্তা করি, 3 বছর পিছানো, তাহলে এখানে 6 আর 3 9 বছর, এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে বলা চলে। কারণ 10 বছরের মধ্যে আমরা আশা করি যে একটা নবাগত দেশের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে, পরীক্ষামূলক উৎপাদনে যাবে। তো এই ক্ষেত্রে যে জল্পনা কল্পনা চলছে যে এটা তো লোকসানি প্রজেক্ট হবে কিনা, কিন্তু আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে যে অর্থনৈতিক বিশ্লেষণ কেউ কি করেছে কিনা, যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ না করে তাহলে কিন্তু বলাটা খুবই মুশকিল। আমি এটা 2021 সালে আমি এটা বিশ্লেষণ করে দেখেছি। তখন যদিও আমাদের মুদ্রা বিনিময় হার ডলারের সাথে প্রেক্ষিতে 80 টাকা ছিল, এখন 121-22 টাকা। এই ক্ষেত্রে তখন ছিল আমার 5 টাকা 6 টাকার মতো। এখন আমি আবার পুনঃ বিশ্লেষণ করে দেখলাম যে এটা 7-8 টাকার মধ্যে পড়বে। তাহলে আমাদের দেখেন যে কয়লা থেকে বা তেল থেকে অথবা গ্যাস সর্বনিম্ন আমরা সকলেই জানি, কিন্তু এলএনজি কিন্তু আবার খুব দাম, প্রতি ইউনিট বিদ্যুতের খরচ। এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটা 10 বছরের মধ্যে যদি নির্মাণ আমাদের পরীক্ষামূলক উৎপাদনে যায়, তো প্রতি ইউনিটের বিদ্যুতের উৎপাদন খরচ 8 টাকার মধ্যে হওয়ার কথা।
আমার বিশ্লেষণে তাই বলে আমার কিন্তু এটা এখানে কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় জনাব শফিক, আমি যদি এখানে একটু বলি যে আপনি বলছেন যে পিছানো হয়েছে বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে আপনি বলেছেন যে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু এই প্রকল্পে যে নজিরবিহীন, এটি তো খুবই স্পর্শকাতর একটি প্রকল্প বাংলাদেশের জন্য, কিন্তু এরকম স্পর্শকাতর একটি প্রকল্পে নজিরবিহীন যে অনিয়মগুলো হয়েছে, বিশেষ করে কর্মী নিয়োগের ক্ষেত্রে থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতির কারিগরি পরীক্ষায় কাজে চরম স্বেচ্ছাচারিতা, এরকম কিন্তু আমাদের অনুসন্ধানে একটি প্রতিবেদন উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে আপনি আসলে কি বলবেন? আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই, এটা একটা অন্য প্রসঙ্গ। আমি প্রথম কথা বলছিলাম অর্থনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে এটা যদি আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করি, এটা পরিবেশ বান্ধব এবং এটা এটা সাশ্রয়ী একটা প্রকল্প হবে দীর্ঘমেয়াদী, যেটা আয়ুষ্কাল 60 বছর থেকে 80 বছর পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি, কিন্তু এটা যদি সঠিকভাবে নির্মাণ না হয়, আপনি যে কথাটা দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে এখানে যদি ব্যবস্থাপনা সঠিক না থাকে, তাহলে যদি এখানে সঠিকভাবে কাজগুলো মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হয়, তাহলে যে কোনো সময় এটা কেন্দ্র বন্ধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, অথবা কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই বন্ধ যদি থাকে প্রায়শ যদি কারিগরি ত্রুটির কারণে অথবা কোনো দুর্ঘটনা পতিত হওয়ার কারণে যদি বন্ধ হয়, তাহলে কিন্তু বিশাল অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। তো এই ধরনের কারণেই কিন্তু আমরা এই প্রকল্পটাকে অন্তত সেন্সিটিভ প্রকল্প হিসাবে আমরা দেখি। একদিক দিয়ে হলো এটার ম্যানেজমেন্ট সিস্টেম কি, কর্মী নিয়োগের ব্যবস্থাপনা কি, এটার সেফটি কালচার কি, এটার মধ্যে দক্ষতা কেমন, টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে কি ধরনের ব্যবস্থাপনা নিচ্ছে, এই বিষয়গুলো যদি ট্রান্সপারেন্টলি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী না করে, তাহলে কিন্তু যে কোনো সময় এটা প্রশ্নের সম্মুখীন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রকল্প লোকসানি প্রকল্প আমি বলবো না কোনো ক্ষেত্রে, কিন্তু ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন আছে এখানে। কারণ এখানে ব্যবস্থাপনা নিয়ে যে রিপোর্টগুলি প্রকাশিত হয়েছে এবং আইএর যে রিপোর্ট প্রতিবেদন দিয়েছে সেফটি সংক্রান্ত যে অর্থাৎ মিশনের, এগুলো থেকে দেখা গেছে যে এখনো অনেক কাজ সম্পন্ন হয়নি এবং এই আন্তর্জাতিক মানদণ্ড যে কাজগুলি সম্পন্ন করতে আরো সময়ের প্রয়োজন। এখন যদি মনে করেন যে এই আগামী ডিসেম্বরে ফুয়েল লোড করে তারপরে আরো যদি 1 বছর লাগে এটা পরীক্ষামূলক উৎপাদনে যেতে, এটা আমাদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে অনেক মানে অনেক দুর্বার গতিতে এবং স্বচ্ছতার সহিত এবং সরকারের যথেষ্ট তদারকির মাধ্যমে কাজগুলি সম্পন্ন করতে হবে, আন্তর্জাতিক মানদণ্ড পরিপূর্ণ হয়েছে কিনা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে এখানে সর্বোচ্চ কর্তৃপক্ষের দিক থেকে যে নজরদারি প্রয়োজন প্রকল্প ব্যবস্থাপনার বিষয়ে, কর্মী নিয়োগের বিষয়ে, তারপরে যন্ত্রপাতি সঠিক মান রক্ষার জন্য যে তদারকি, সেই দিকে খুবই গুরুত্বের সহিত দেখা উচিত বলে আমি মনে করি। কারণ সরকার যদি এটা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দেখে, তাহলে কিন্তু এই আমাদের যে অনেকগুলো অসমাপ্ত কাজগুলি রয়েছে এবং ব্যবস্থাপনা নিয়ে দুর্বলতা রয়েছে এবং অনেক অবহেলা। জি, আমরা আমাদের আরেকজন অতিথি আপনার কাছে একটু যেতে চাই। জনাব প্রিয়তি, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এখন তো দেশে যে প্রশ্নটি আসলে বিরতির আগে আপনাকে করছিলাম, বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে, এরকম অবস্থায় একটি ব্যয়বহুল প্রকল্প, যেখানে জনাব শফিক আসলে যে বিষয়টি বলছিলেন, শফিকুল বলছিলেন যে পেছানো আসলে এটা খুব বেশি যে একটা খারাপ হচ্ছে বা সেটা কিন্তু নয়, এটা হতেই পারে, কিন্তু অনিয়মের কথা যেটা উঠে এসেছে তিনি বলেছেন যে সেটা সরকারি তদারকি বাড়ানো প্রয়োজন। এরকম ব্যয়বহুল একটি প্রকল্প চালু রাখার এরকম একটি সময়, অর্থনীতির এরকমের সময়, সেটা কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? যখন এই প্রকল্প আসলে শুরু হয় তখনই তো এটা যৌক্তিকতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তখনকার সময়ে যখন প্রকল্প শুরু হয় তখন কয়েকটা অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে এ ধরনের বড় প্রকল্প নেওয়া হয়েছিল এবং পাশাপাশি আরো বেশ কিছু বড় প্রকল্প নেওয়া হয়েছিল। অ্যাজাম্পশন মূলত দুটো অনুমানের উপরে ভিত্তি করে এরকম প্রকল্প শুরু করা হয়। একটা হচ্ছে যে আমাদের দেশে বিদ্যুতের চাহিদা অনেক বেশি হবে। আমাদের যে মহাপরিকল্পনাগুলো করা হয় সেখানে 60,000 মেগাওয়াটের মতো সব কাল্পনীয় বিদ্যুতের চাহিদার নম্বর আমরা দেখতে পেরেছি। তো স্বভাবতই যখন আমি বলছি যে আমার 60,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হবে, তার বিপরীতে তো আমার সেই পরিমাণে অ্যাটলিস্ট উৎপাদন সক্ষমতা রাখতে হবে। এবং পরবর্তীতে কিন্তু আমরা বারে বারে দেখেছি এবং এই সরকার এসেও এটা বলেছে যে এটা উচ্চাভিলাষী একটা নাম্বার বলেছে, এত আমাদের বিদ্যুতের চাহিদা হবে না। ইনফ্যাক্ট আমরা মনে করি যে 2030 সাল পর্যন্ত যত
বিদ্যুৎ আমাদের সক্ষমতা আছে, তাই যথেষ্ট আমাদের ডিমান্ড মিট করার জন্য। এবং তার পাশাপাশি যেটা স্যারও কিছুটা বললেন যে ট্যারিফ কম হবে, এরকম একটা অ্যাসাম্পশন করা হয়েছিল, যদিও সেটা 8 টাকা করা হয়নি, আমার যতদূর মনে পড়ে 10 টাকার কিছুটা উপরে সেটা রেট ধরা হয়েছিল, যেটাও কিনা আসলে বেড়ে যাবে, কারণ আমাদের যে পরিমাণে পেনাল্টি মানি সেখানে অ্যাড হচ্ছে এবং ডলারের যে তারতম্য সেটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে হয়তো কয়লার সাথে বা এলএনজির সাথে খুব বেশি পার্থক্য থাকবে না, তবে তেল ভিত্তিক বিদ্যুতের সাথে অনেক বড় একটা পার্থক্য থাকবে। যে আমি একটু জনাব শফিক আপনার কাছে একটু যেতে চাচ্ছি একটি বিষয় নিয়ে। একটু আগে আপনি যে বিষয়টি বলছিলেন যে দুর্ঘটনার কথা, আমরা জানি যে যদি কোনো কারণে দুর্ঘটনা হয় পুরো উত্তরাঞ্চলের মানুষ কিন্তু শঙ্কার মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে সেফটি এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে সেই এলাকার বা সেই অঞ্চলের মানুষের মধ্যে জনমনে একটি উদ্বেগ কিন্তু রয়েছে, সেরকম প্রস্তুতি আমাদের কতটুকু আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ আমাদের আশেপাশে বাসিন্দাদের জন্য প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ, কারণ কোনো কারণে দুর্ঘটনা তো একটা কাল্পনিক বিষয়, দুর্ঘটনা হতেই পারে, তো সেই কারণে কিন্তু প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেক্ষেত্রে আমি যদি অদক্ষ কোনো একটা প্রজেক্টে অদক্ষ কর্মীকে নিয়োগ দিয়ে থাকি যিনি কিনা এই বিষয়ে কিছুই জানেন না, সে কিভাবে বুঝবে যে আসলে এই প্রকল্পটি কিভাবে পরিচালনা করা উচিত? না, এখন দেখেন এই ব্যাপারে আপনি একবারও বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন অদক্ষ এবং জনবল একজন কর্মকর্তাকে যদি তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় এবং এখানে যারা এটাকে বাস্তবায়ন করছে তাদের বিরোধিতা সত্ত্বেও এই ব্যর্থতা, তো আমি বলবো যে ব্যর্থতা কার? এই ব্যর্থতা তো আমাদের, এই কর্তৃপক্ষে কেন তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারপরে কর্তৃপক্ষ তাকে আরো প্রমোশন দিয়ে আরো অধিকতর গুরুত্বপূর্ণ পদে তাকে আসীন করেছেন। তো এই ক্ষেত্রে কর্তৃপক্ষের অবহেলা তো স্পষ্ট। তো কর্তৃপক্ষ যদি এত বড় একটা স্পর্শগত প্রকল্পে এরকম মানে কোনো তদারকি না করে এবং এটাকে সিরিয়াস হিসাবে না নেয়, তাহলে তো এটা আমাদের আসলে জনমনে বিভিন্ন ধরনের বিভ্রান্ত তৈরি হবে, আরো গুরুতর বিভ্রান্ত তৈরি হবে। তা আমি বলবো যে এই বিভ্রান্ত থেকে মুক্তির জন্য এখন দরকার সর্বোচ্চ কর্তৃপক্ষের থেকে দৃষ্টিজ্ঞাপন। এখানে যারা এগুলাকে ব্যবস্থাপনা করে আসছে তাদের সাথে কথা বলে বা এখানে নতুন ব্যবস্থাপনা কিভাবে তৈরি করা যায়, এবং যারা এখন এরকম ভাবে প্রচার হচ্ছে যতটুকু আমি জানি যে কয়েকজন লোক ছাড়া আর কোনো বিশেষজ্ঞ নাই, এ কথাটা মোটেই সত্য নয়। এখানে অনেক লোক এই কাজ করার সামর্থ্য আছে দেশে, এবং এগুলি নিবিড়ভাবে। এবং আমরাও প্রত্যাশা করছি রূপপুর পারমাণবিক প্রকল্প কোনো রাজনৈতিক প্রদর্শনী প্রকল্প নয়, সত্যি একটি বাস্তব একটি প্রকল্পে পরিণত হবে, এবং যে প্রত্যাশা আমরা করছিলাম যে জ্বালানিতে আত্মনির্ভরশীল হবে বাংলাদেশ, সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।